তেহরানের আকাশে তখন ড্রোনের গুঞ্জন। ওয়াশিংটনের শেয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে উঠছে প্রতি ঘন্টায়। হরমুজ প্রণালীর মুখে ট্যাঙ্কারগুলো দাঁড়িয়ে আছে, জানে না আগামীকাল তেল আনলোড করতে পারবে কিনা। বিশ্বের জ্বালানি মানচিত্রে তখন শুধু লাল সিগন্যাল। ঠিক সেই মুহূর্তে পাবনার ঈশ্বরদীর রূপপুরে একটি কনক্রিটের ডোমের ভেতরে নীরবে ঘটে গেল ইতিহাস। কোনো বিস্ফোরণ নেই, কোনো মিছিল নেই, শুধু একটি সিলমোহর পড়ল একটি কাগজে, কমিশনিং লাইসেন্স। শব্দ দুটো ছোট, কিন্তু ওজন 1,48,500 কোটি টাকা। ওজন 60 বছরের নিশ্চয়তা। ওজন একটি জাতির লোডশেডিং মুক্ত ভবিষ্যতের স্বপ্ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম, একমাত্র এবং আগামী 100 বছরের সবচেয়ে বড় বাজি। উৎপাদনে যাওয়ার আইনগত ছাড়পত্র পেয়ে গেছে। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যের আগুন যখন আমাদের ঘরে আঁচ দিচ্ছে, তখন পদ্মার পাড়ের এই চুল্লি কি সত্যি বাংলাদেশকে বাঁচাতে পারবে, নাকি এটা আরও একটি মেগা প্রজেক্টের গল্প, যার আলো পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার আরও গাঢ় হবে? চলুন রূপপুরের কন্ট্রোল রুম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বিস্তৃত এই গল্পের ভেতরে ঢুকে পড়ি। 2017 সালের নভেম্বর। পদ্মার পাড়ে তখন শুধু বালু আর স্বপ্ন। রাশিয়ার রোসাটমের ইঞ্জিনিয়াররা প্রথম কোদাল মাটিতে বসালেন। কেউ জানে না এই মাটির 20 মিটার নিচে একদিন ইউরেনিয়াম ভাঙবে, আর সেই ভাঙনে আলো জ্বলবে ঢাকার নিয়ন সাইনবোর্ডে। আজ 2026 সালের এপ্রিল। সেই বালুর মাঠ এখন দুটো বিশাল ডোম, প্রতিটি 1200 মেগাওয়াট, উচ্চতা 60 মিটার, প্রায় 20 তলা ভবনের সমান। দেয়ালের পুরুত্ব 1.2 মিটার, রেইনফোর্সড কনক্রিট। রেক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প হলেও এর ভেতরের চুল্লি টের পাবে না। প্রকল্প পরিচালক মোহাম্মদ কবিদ হোসেনের টেবিলে এখন প্রতিদিন 300-র বেশি রিপোর্ট জমা পড়ে। তাপমাত্রা, চাপ, নিউট্রন ফ্লাস্ক, কুলিং ওয়াটার পিএইচ, প্রতিটি সংখ্যা মিলে গেলেই কেবল পরের ধাপে যাওয়া যায়। এটা গার্মেন্টস ফ্যাক্টরি না, তিনি হাসতে হাসতে বলেন। এখানে প্রায় ঠিক আছে বলে কিছু নেই, হয় 100% ঠিক, নয়তো শাটডাউন। বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ BAER যখন কমিশনিং লাইসেন্স দিল, তখন কন্ট্রোল রুমে হাততালি পড়েনি, কারণ পারমাণবিক বিশ্বে উচ্ছ্বাস নিষিদ্ধ, শুধু ছিল একটা দীর্ঘশ্বাস। 7 বছরের শ্রম, 1,48,500 কোটি টাকার হিসাব, 12,000 দেশি বিদেশি শ্রমিকের ঘাম, সব আজ আইনগত বৈধতা পেল। এখন সামনে একটাই কাজ, ইউরেনিয়াম লোডিং। 163টি ফুয়েল অ্যাসেম্বলি, প্রতিটিতে 31টি ফুয়েল রড। রোবোটিক আর্ম দিয়ে এক একটা করে নামানো হবে চুল্লি পাত্রে। সময় লাগবে 30 দিন। একটু ভুল মানে পুরো প্রক্রিয়া আবার শুরু। ইউরেনিয়ামের পথ, সাইবেরিয়া থেকে পদ্মার পার। জ্বালানি সংকটের কথা উঠলেই আমরা তাকাই মধ্যপ্রাচ্যের দিকে, কিন্তু রূপপুরের জ্বালানি আসে সাইবেরিয়া থেকে। রাশিয়ার TVEL কোম্পানি থেকে 3.6% সমৃদ্ধ ইউরেনিয়াম ডাই অক্সাইড প্যালেট। বিশেষ কন্টেইনারে IAEA এর সিল মারা সশস্ত্র প্রহরায় সেটা ঢাকা বিমানবন্দর হয়ে রূপপুরে পৌঁছেছে 2025-এর ডিসেম্বরে। কেউ জানে না ওই কন্টেইনারের ভেতরে থাকা 70 টন ইউরেনিয়াম আগামী 18 মাস একাই 1200 মেগাওয়াট বিদ্যুৎ দেবে। হিসাবটা ধরুন, 1 কেজি ইউরেনিয়াম সমান 24 লাখ কেজি কয়লা। অর্থাৎ রূপপুরের প্রথম ইউনিট 1 বছরে যে বিদ্যুৎ দেবে, তা কয়লা দিয়ে বানাতে হলে লাগতো 17 লাখ টন কয়লা। 17 লাখ টন কয়লা মানে 25,000 ট্রাক। সেই ট্রাকগুলো যদি লাইনে দাঁড় করান, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলে যাবে। এই মাসের শেষ দিকেই ফুয়েল লোডিং শুরু, এরপর ফিজিক্যাল স্টার্ট আপ, চুল্লিতে প্রথম নিয়ন্ত্রিত শিকল বিক্রিয়া, তারপর এনার্জি স্টার্ট আপ, টারবাইন ঘুরবে, গ্রিডে প্রথম বিদ্যুৎ যাবে। প্রকল্প পরিচালক আশা করছেন জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদন, কিন্তু আন্তর্জাতিক প্রোটোকল বলছে সব টেস্ট শেষ করে ফুল লোডে যেতে সেপ্টেম্বর লেগে যাবে। বিলম্ব? হ্যাঁ, কিন্তু পারমাণবিক বিশ্বে তাড়াহুড়া শব্দটা অভিশাপ। ফুকুশিমা হয়েছিল তাড়াহুড়ায়, চেরনোবিল হয়েছিল নিয়ম না বানায়। রূপপুর তাই সময় নেবে, কিন্তু নিখুঁত হবে। বাংলাদেশের পিক আওয়ার চাহিদা এখন প্রায় 17,000 মেগাওয়াট। রূপপুরের 2 ইউনিট পুরো চালু হলে দেবে 2400 মেগাওয়াট। হিসাব সহজ, মোট চাহিদার প্রায় 10 থেকে 14%। সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু জ্বালানি নিরাপত্তার সংখ্যায় মাপা যায় না, মাপা যায় নিশ্চয়তায়। রূপপুর চালাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অফ বাংলাদেশ NPCBL, কিন্তু প্রথম 5 বছর কন্ট্রোল রুমের মূল চেয়ারে বসবেন রাশিয়ান অপারেটর। পাশে থাকবে বাংলাদেশি ইঞ্জিনিয়ার শ্যাডো অপারেটর হিসেবে। 384 জন বাংলাদেশি ইতিমধ্যে রাশিয়া থেকে 2 বছর মেয়াদী প্রশিক্ষণ নিয়ে এসেছেন। আরও 1200 জনকে দেশে ট্রেনিং দিয়েছে রোসাটম। চুক্তি অনুযায়ী 2031 সালের মধ্যে মূল অপারেশন বাংলাদেশিদের হাতে যাবে। সমালোচকরা বলছেন রাশিয়া নির্ভরতা বাড়ল। বাস্তবতা বলে পারমাণবিক ক্লাবে ঢুকতে গেলে গুরু লাগে। ফ্রান্স আমেরিকার কাছে শিখেছে, চীন রাশিয়ার কাছে, আমরা রাশিয়ার কাছে শিখছি।
18 মাসের ফুয়েল, স্পেয়ার পার্টস, রিফুয়েলিং সব 2035 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। কেউ জানে না 2035-এর পর কি হবে, জানে শুধু এতটুকু, ততদিনে বাংলাদেশ নিজেই ফুয়েল ফ্যাব্রিকেশন শিখে যাবে, কারণ চুক্তিতে টেকনোলজি ট্রান্সফার আছে। রূপপুর শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা একটা বিশ্ববিদ্যালয়। গাজীপুরের এক গার্মেন্টস মালিক গত গ্রীষ্মে 26 দিন জেনারেটর চালিয়েছেন, ডিজেল বিল এসেছে 18 লাখ টাকা। রংপুরের এক ধান কলের মালিক রাত 2টায় উঠে দেখেন ভোল্টেজ 160, মোটর পুড়ে গেছে। রূপপুর এই দুইজনের জন্য কি করবে? 1. ভোল্টেজ স্টেবিলিটি। পারমাণবিক কেন্দ্র গ্রিডে ইনার্শিয়া দেয়, হঠাৎ চাহিদা বাড়লে ফ্রিকোয়েন্সি পড়ে না, ফলে ধান কলের মোটর পুড়বে না। 2. শিল্পের নিশ্চয়তা। 2400 মেগাওয়াট বেজ লোড মানে ডেসপ্যাচ সিরিয়ালে রূপপুর সবসময় প্রথমে। গ্যাস সংকট হলেও রূপপুর বন্ধ হবে না, ফলে ইপিজেডে রাতের শিফট চালু রাখা যাবে। 3. দামের লাগাম। জ্বালানি তেলের দাম বাড়লে কুইক রেন্টালের বিদ্যুৎ দাম বাড়ে। পারমাণবিকের ফুয়েল কস্ট 18 মাসের জন্য ফিক্সড, ফলে বিপিডিবি এর গড় ক্রয় মূল্য কমলে আপনার বিলও কমবে। আজ না হয় 2 বছর পর। কেউ জানে না লোডশেডিং কবে শূন্য হবে, কিন্তু কেউ জানে রূপপুর ছাড়া সেটা কোনোদিনই শূন্য হতো না। পারমাণবিক বিদ্যুতের গল্প রূপকথা নয়, এর ছায়াও আছে। 1. ব্যয়। $12.65 বিলিয়ন, ঋণের সুদসহ 20 বিলিয়ন ছাড়াতে পারে। প্রতিটি ইউনিট বিদ্যুতের কস্ট প্রায় 9 থেকে 10 টাকা পড়তে পারে প্রথম 10 বছর। 2. বজ্র। স্পেন্ট ফুয়েল রাশিয়া ফেরত নেবে চুক্তি অনুযায়ী, কিন্তু যতদিন না নেয় ততদিন সাইটে স্পেন্ট ফুয়েল পুলে থাকবে। 10 বছর ঠান্ডা হবে পানির নিচে। 3. নিরাপত্তা। VVER 1200 জেনারেশন 3+ রিয়েক্টর, ডাবল কন্টেইনমেন্ট, কোর ক্যাচার, প্যাসিভ কুলিং। ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্টের রেডিয়েশন বাইরে আসার সম্ভাবনা 10 লাখ রিয়েক্টর বছরে একবার, কিন্তু সম্ভাবনা শূন্য নয়। 4. ভূরাজনীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিষেধাজ্ঞা যদি ফুয়েল সরবরাহে বাধা দেয়। চুক্তি বলছে নিষেধাজ্ঞা মুক্ত, কিন্তু যুদ্ধের নিয়ম কেউ জানে না। এই প্রশ্নগুলোর উত্তর সরকারকে প্রতিদিন দিতে হবে। স্বচ্ছতা না থাকলে রূপপুর আলো না হয়ে আতঙ্ক হয়ে যাবে। রাত 3:41। রূপপুরের কন্ট্রোল রুমে লাল বাতিটা নিভে গিয়ে সবুজ বাতি জ্বলে উঠল। কোনো সাইরেন বাজল না, কোনো মাইকে ঘোষণা হলো না, শুধু 32 বছরের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার সুমাইয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার সামনে মনিটরে লেখা ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভড। বাংলা করলে দাঁড়ায়, প্রথমবারের মতো চুল্লি জেগে উঠেছে। সুমাইয়ার হাত কাঁপছে। এই কাঁপুনি ভয়ের না, এটা সেই কাঁপুনি যেটা আসে 7 বছর 4 মাস 11 দিন পর নিজের বাচ্চার প্রথম মা ডাক শুনলে। তার ডেস্কের ড্রয়ারে ভাঁজ করা একটা চিঠি। 2017 সালে রাশিয়া যাওয়ার আগে তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার লিখে দিয়েছিলেন, মা তুই ফিজিক্স পড়তে যাস, আমি যুদ্ধ করেছিলাম বন্দুক দিয়ে, তুই যুদ্ধ করিস আলো দিয়ে, দেশের চুলাও যেন না নেভে। বাবা মারা গেছেন 2 বছর, চিঠিটা এখনো ভাঁজ করা। আজ রাতে সুমাইয়া প্রথমবার চিঠিটা খুলল। চোখের জল পড়ল আলো দিয়ে শব্দ দুটোর উপর। সুমাইয়া কন্ট্রোল রুম থেকে বের হয়ে ডোমের নিচে দাঁড়ায়। ভোরের আজান হচ্ছে, পদ্মার বাতাসে তার ওড়না উঠছে। ওড়নার এক কোণে সেলাই করা ছোট্ট পতাকা। সেই পতাকাটা বুকের কাছে চেপে ফিসফিস করে, আব্বা চুলা জ্বালাইছি, নিভতে দেব না, কথা দিলাম। পদ্মার পানিতে সেই কথা শুনে ফেলে। স্রোতের শব্দে মিশে যায় শপথটা। কেউ জানে না 60 বছর পরে চুল্লির ছাই দিয়ে কি হবে, কিন্তু কেউ জানে যতদিন এই নদী বইবে ততদিন এই শপথ বইবে। আমার দেশের রাত আর অন্ধকার হবে না।